সাধারণত আমি আমার চ্যানেলে সিনেমা নিয়ে রিভিউ দেই, যদিও ইনিশিয়াল কমিটমেন্ট ছিল সিনেমার পাশাপাশি বই বা কোনো একটা জায়গা বা খাবার এগুলো নিয়েও রিভিউ থাকবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা আর হয়ে ওঠেনি। সে কারণেই 2024 সালের শেষ দিকে এসে মনে হচ্ছে যে কমিটমেন্টটাতে আবার একটু ব্যাক করি, যে কারণে আজকে কোনো সিনেমা রিভিউ দিব না, আজকে বইয়ের রিভিউ দেব। এবং এমন 3টা বই নিয়ে আজকে কথা বলবো, যেই 3টা বই আমি গত 1 মাসের মধ্যে ধীরে ধীরে পড়ে শেষ করেছি, এবং এই 3টা বই শেষ করার পর আমি এই 3টা বইয়ের মধ্যে খুব দারুণ একটা কানেকশনও খুঁজে পেয়েছি। সেটা নিয়ে ভিডিওর শেষ দিকে কথাবার্তা বলবো। সো প্রথমে আমি যে বইটা নিয়ে কথা বলবো, এই বইয়ের নাম মাটিল্ডা। রোয়াল্ড ডাল বইটি লিখেছেন এবং এটা একটা চিলড্রেন ফিকশন। এবং এই বইয়ের 3টা পার্ট নিয়ে আমি কথা বলবো। প্রথম পার্ট হচ্ছে গল্পটা মাটিল্ডা নামের একটা মেয়েকে কেন্দ্র করে, যে খুব অল্প বয়সে একটা প্রডিজি হয়ে যায় এবং যে খুব ছোট বয়সী বড়দের বইগুলো, ফিওদর দস্তয়েভস্কি থেকে শুরু করে, কাফকা থেকে শুরু করে, লিউ তলস্টয় থেকে শুরু করে সবার বই সে 4-5 বছর বয়সের মধ্যেই পড়ে ফেলেছে। এবং তার বয়সী ছেলেমেয়েরা যেখানে 1+1=2 এই অঙ্ক করতে অভ্যস্ত, সেখানে এই মেয়েটা বড় বড় অঙ্ক চোখের নিমেষে করে ফেলতে পারে। সো এই মেয়েটার লাইফে একটা ট্র্যাজেডি আছে, সেটা হচ্ছে ওর বাবা মাকে খুব একটা পছন্দ করে না, বা ফ্যামিলিতে ওর অবস্থানটা খুব একটা ভালো না, বা মেয়ে হওয়ার কারণেও কিছু বৈষম্যেরও শিকার হয়। সো এই মাটিল্ডা পরবর্তীতে স্কুলে যায়, স্কুলে গিয়ে তার ক্লাস টিচার আছে, তার সাথে তার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়। কিন্তু এখানেও একটা সাসপেন্স আছে, সেটা হচ্ছে স্কুলের যে হেড মিস্ট্রেস তার সাথে মাটিল্ডার কিছু ক্ল্যাশ হয়, কিছু ঝামেলা হয়। সেগুলো থেকে মাটিল্ডা কিভাবে পরবর্তীতে ওভারকাম করে বা করে না, এটা নিয়ে পুরো গল্পটা। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই গল্পটা খুব ক্রিস্পি ইন এ সেন্স, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটা একই রকমের ফ্লো পাবেন, অর্থাৎ গল্পটা কোথাও ঝুলে যাবে না, এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাসপেন্সের মধ্যে দিয়ে আপনার শেষ হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গল্পের মধ্যে হিউমার যেমন আছে, সাসপেন্স আছে, বা এখানে কিন্তু দুই একটা ট্রাজিক ইভেন্টসও আছে, কিন্তু প্রত্যেকটা বিষয়ের বয়ান এত সুন্দর এবং এত মিষ্টি, আপনার পুরো বইটা শেষ না করা পর্যন্ত ভালো লাগবে না। থার্ড পয়েন্টটা হচ্ছে এই বইটা সবার জন্য সেন্স হচ্ছে, যেটা আমি একেবারে শুরুতেই বলেছিলাম, যে এই বইটা যারা পড়বে তারা অবশ্যই 8, 9, 10, 11, 12 বছরের ছেলে মেয়ে। কিন্তু আপনি যদি আমার মতো বয়সে এসেও পড়েন, বা আমার চেয়ে বড় বয়সেও যদি কেউ এসে পড়েন, আপনি আসলে বইটার সাথে কানেক্ট করতে পারবেন। এবং এটা তো বলাই হয় যে ভালো কোনো একটা ক্লাসিক বইয়ের বা ভালো একটা বইয়ের আসলে কোনো বয়স হয় না, এটা আসলে সবার জন্যই হয়, সার্বজনীন হয়। সেটাই আমরা এই বইটার ক্ষেত্রে পাবো। বইটা খুবই ছোট, আপনার যারা রিডার্স ব্লকে আছেন বা একটা ফিল গুড টাইপের বই পড়তে যাচ্ছেন, তারা এই বইটা অবশ্যই পড়তে পারেন। এবং আরেকটা কথা, এই বইটা নিয়ে পরবর্তীতে সিনেমা হয়েছে, সিনেমাটাও দেখে নিতে পারেন, সিনেমাটা রেকমেন্ডেড থাকবে। দ্বিতীয় যে বই নিয়ে আমরা কথাবার্তা বলবো, সেই বইয়ের নাম অতঃপর মোরিসাকি বইঘর। এই বইটা নিয়ে আমরা 3টা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে গল্পটা হচ্ছে মোরিসাকি বইঘর, যেটা জাপানের খুব ওল্ড একটা বইঘর। সেই বইঘরের যে মালিক অর্থাৎ প্রোটাগনিস্ট, সেই প্রোটাগনিস্ট, তার মামা, তার মামি, এবং এই প্রোটাগনিস্টের একটা লাভ লাইফ থাকে, যে লাভ লাইফে সে মাঝে মধ্যেই বিভিন্ন ক্রাইসিসের মুখোমুখি হয়। এসবের একটা তো গল্প থাকবেই, পাশাপাশি বইঘরটারও কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এই গল্পে দেখতে পাবো। এবং বইয়ের সাথে মানুষের যে কানেকশন, মানুষের যে ইমোশনাল জার্নির সাথে বই কিভাবে কানেক্টেড হয়, এই গল্পটাও কিন্তু আমরা এই বইতে পাবো। দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে বইটা, অর্থাৎ অতঃপর মোরিসাকি বইঘর, সেটা এর আগের বই, অর্থাৎ মোরিসাকি বইঘরের দিনগুলোর চেয়ে ভালো। কেন ভালো? সেটা হচ্ছে, যদি আপনারা কেউ প্রথম বইটা পড়েন, দেখবেন যে সেখানে ক্যারেক্টারগুলো কলস ছেড়ে বের হয়নি, বা সেখানে যে গল্পগুলো দেখানো হচ্ছে, সে গল্পগুলো খুব একটা আহামরি না, বা অতটা কানেক্টিং লাগেনি। যদিও ওই গল্প থেকে পরবর্তীতে সিনেমা হয়েছে, সিনেমাটা আপনারা দেখে নিতে পারেন, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এবং আমি এই দ্বিতীয় খণ্ডটা পড়বো কিনা এটা নিয়ে দোটানায় ছিলাম, কিন্তু পরবর্তীতে মনে হলো যেহেতু শুরু করেছি, শেষটাও দেখে নেওয়া উচিত। তাই অতঃপর মোরিসাকি বইঘর পড়লাম, এবং অতঃপর মোরিসাকি বইঘর পড়ে আমার মনে হয়েছে প্রথম বইয়ের চেয়ে এই বইটা ফার বেটার। কারণ হচ্ছে এখানে ক্যারেক্টারগুলো এস্টাবলিশমেন্ট আছে, এখানে মোরিসাকি বইঘরের সাথে তার যে ক্যারেক্টারদের জার্নি, সেই জার্নিটা খুব ভালোভাবে এস্টাবলিশড হয়েছে। এবং যেটা বললাম, যে বইয়ের সাথে এইখানে ক্যারেক্টারদের কানেকশন, সেটা খুব দারুণভাবে আমি এখানে দেখতে পেয়েছি। শেষে কিছু ট্র্যাজিক ইভেন্টস আছে, যেটা খুব দুর্দান্তভাবে এস্টাবলিশ করা সম্ভব হয়েছে। সবকিছু মিলিয়ে এই বইটা বেশ ভালো। এই বইটা নিয়ে তৃতীয় যে পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে এই বইটা খুব ইজি টু রিড। মানে রিসেন্ট টাইমে আপনারা দেখবেন যে ইন্টারন্যাশনাল যারা রাইটার আছে, তারা কিন্তু একটা পলিসিতে সবাই লেখে, সেটা হচ্ছে যে খুব ইজি ভাবে লিখতে হবে, সবার বোঝার মতো করে লিখতে হবে, যেটা মোরিসাকি বইঘরের দিনগুলোতে ছিল, যেটা অতঃপর মোরিসাকি বইঘরেও আছে। বাট ব্যাপারটা হচ্ছে, এখানে ডায়লগের মধ্যে দিয়ে গল্পগুলো সামনের দিকে যায়, বা এখানে যে বিষয়গুলো দেখানো হচ্ছে এমন না যে আপনি জানতেন না, আপনি পুরো বিষয়টাই জানেন। পাশাপাশি হচ্ছে যে জাপানের কালচারে এই মানুষগুলো কিভাবে ইভলভ করছে, সেটারও কিন্তু জার্নিটা আপনি এখানে দেখতে পারবেন। সো
যদি আমরা ইজি টু রিডের কথা বলি তাহলে এই বইটা অবশ্যই পড়া উচিত। তৃতীয় যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটা আমার এই লিস্টের 3টা বইয়ের মধ্যে আমার সবচেয়ে প্রিয়। এই বইটার নাম হচ্ছে দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস, হারুকি মুরাকামির বই। আমি অনেকদিন থেকে মুরাকামির ফ্যান। আমি মুরাকামির রেড ট্রিলজি, নরওয়েজিয়ান উড বা কাফকা অন দ্য শোর এই বইগুলো তো পড়েছি, এবং সবগুলো বইয়ের মধ্যে একটা জিনিস খুব কমন পেয়েছি যে মুরাকামি একাকিত্বটাকে খুব দারুণভাবে এস্টাবলিশ করতে পারেন। সেটা এই বইতেও আছে, এবং এই বইয়ের ক্ষেত্রে 4টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে গল্পটা হচ্ছে গল্পের শুরুতে আমরা দেখতে পাবো যে একটা ছেলে আর একটা মেয়ে একটা ছোট্ট জায়গায় বসে আছে। সেখানে মেয়েটির কাঁধে ছেলেটির হাত, এবং মেয়েটি ছেলেটাকে বলছে যে এই যে তোমার পাশে আমি বসে আছি, এই আমিটা আসল আমি নাও হতে পারে। তখন ছেলেটা জিজ্ঞেস করে যে তাহলে আসল আমিটা কোথায়? বলে এখান থেকে অনেক দূরে একটা শহর আছে, সেই শহরে উঁচু উঁচু দেয়াল আছে, সেখানে গেলে তুমি হয়তো আসল আমিকে খুঁজে পাবে। কিন্তু সমস্যা হচ্ছে সেখানে তুমি যদি যাও, তোমার ছায়া আর তোমার সাথে থাকবে না। তোমার ছায়াটাকে রেখে তারপর তোমাকে ওই শহরে যেতে হবে, এবং ওই শহরে গেলে তুমি আর ফিরে আসতে পারবে না। এবং তার চেয়ে বড় সমস্যা হচ্ছে ওই শহরে গেলে আসল আমির সাথে তোমার যদি দেখা হয়, তাহলে তোমার মনে থাকবে আমার কথা, কিন্তু আমার আর তোমার কথা মনে থাকবে না, অর্থাৎ আমি তোমাকে চিনবো না। এরপরও কি তুমি যাবে ওই শহরটাতে? এভাবেই গল্পটা শুরু হয়, এবং যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করে হারুকি মুরাকামি, এত দুর্দান্ত ভাবে সেটা সামনের দিকে নিয়ে যাওয়া হয়, বিউটিফুল। এবং এখান থেকে আসে দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ ন্যারেশন স্টাইলটা। এই বইটার একটা খুব মজার বিষয় হচ্ছে, আপনি যদি এই বইটা 150 পৃষ্ঠা, বইটা 468 পৃষ্ঠার অনুবাদ বইটা, আপনি যদি এই বইটা 150 পৃষ্ঠাতেও শেষ করেন সেটাও সেন্স মেক করবে, 300 পৃষ্ঠাতে শেষ করেন সেটাও সেন্স মেক করবে, এবং 468 নম্বর পৃষ্ঠায় এসে শেষ করলে সেটাও সেন্স মেক করে। বইটা এমন ভাবে এগিয়েছে যে বইটার যে কোনো অংশে আপনি শেষ করে দিতে পারেন, এবং আপনি যেখানেই শেষ করবেন না কেন সেখানে আপনি একটা তৃপ্তি এবং অতৃপ্তি মাঝামাঝি একটা ফিলিং পাবেন, যেটা পুরো বইটা জুড়েই ছিল, এবং যে কারণে বইটা আমার বেশ ভালো লেগেছে। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে একাকিত্বের পোর্ট্রেয়াল হারুকি মুরাকামির চেয়ে ভালো খুব কম মানুষই করতে পারে বলে আমার মনে হয়। এবং এখানে যে জার্নিগুলো দেখি আমরা, এখানে যে মেইন ক্যারেক্টারের যে জার্নিটা আমরা দেখি, বা তার পাশাপাশি অন্য শাখা ক্যারেক্টারগুলো যে জার্নি আমরা দেখি, তাদের সবার মধ্যেই না কিছু একাকিত্ব আছে, এবং একাকিত্ব তো আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু সেটাকে যে একটা অন্যরকম আবহ দেওয়া, সেটাকে যে অ্যাপ্রিসিয়েট করা, নার্চার করা, সেটাকে পেলে পুষে বড় করে একটা গল্পের দিকে নিয়ে যাওয়া, এই বিষয়টা আসলে হারুকি মুরাকামির এই বইগুলো না পড়লে আসলে জানা যাবে না। এবং অনেকেই বলছেন দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস হচ্ছে হারুকি মুরাকামির সম্ভবত শেষ উপন্যাস, যদিও এটা আমার মনে হয় না, এবং আমি মনে প্রাণে চাই সে আরো উপন্যাস লিখুক। বাট এই উপন্যাসে আমার কাছে মনে হচ্ছে সে তার অনেকটুকুই নিংড়ে দিয়েছে, মানে একটা উপন্যাসকে সে যেভাবে ডেভেলপ করেছে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং ক্যারেক্টার গুলো, প্রত্যেকটা ক্যারেক্টারের যে জার্নি বা সেখানে তাদের যে বৈশিষ্ট্যগুলো যে আস্তে আস্তে গিয়ে বিভব করছে, বিউটিফুল। এখান থেকে আসবে ফোর্থ পয়েন্টটা হচ্ছে সাররিয়ালিজমের গুরুত্ব আমরা সবাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজকে মানি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটা প্রসঙ্গ এই উপন্যাসে আছে, সেটা কিভাবে আছে সেটা আমি বলবো না, বাট এই পরাবাস্তবকে বা অতি বাস্তবকে এত সুন্দর করে নিয়ে আসা বইয়ে, এবং সেই বইয়ে বুঁদ হয়ে থাকা, যেটা খুব দুর্দান্ত একটা ব্যাপার, যেটা দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস এর মধ্যে পেয়েছি। এবং আমার বারবারই মনে হয়েছে যে মুরাকামি যেভাবে করে একটা জগৎ তৈরি করেন এবং জগতের মধ্যে মানুষকে আটকে রাখেন, সেটা খুব অন্যরকম। এবং এই বইটা শেষ করে আমি বেশ একটু ঝামেলায় পড়েছিলাম, কারণ এমন একটা জগৎ, এমন একটা শহর, উঁচু উঁচু দেয়ালের এমন একটা শহরের মধ্যে আমি নিজে আটকে পড়েছিলাম, যেখান থেকে বের হওয়াটা টু সাম এক্সটেন্ট একটু টাফই ছিল। এবং এই বইটা শেষ করে আমি আর অন্য কোনো বই ধরতে পারিনি, কারণ এই বইটার যে একটা ভেতরের যে একটা জুস, এইটা আসলে কিছুদিন সাস্টেইন করাতে হবে ভেতরে, আদারওয়াইজ বইটার সাথে একটা ইনজাস্টিস করা হবে। এবং এবার আসি এই 3টা বইয়ের কানেকশনে। 3টা বইয়ের কানেকশন হচ্ছে 3টা বইয়ের যে প্রোটাগনিস্ট তারা বই পড়তে খুব পছন্দ করে। যেমন মাটিল্ডা গল্পে মাটিল্ডা বই পড়তে খুব পছন্দ করে, সে অনেক বেশি বই পড়েছে, এটা বললাম প্রথমে। অতঃপর মরিসাকি বই ঘর তো একটা বই ঘরেরই গল্প। এবং দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস এর যে প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সে একটা লাইব্রেরিতে থাকে, লাইব্রেরিয়ান, সেও বই পড়ে, বই পড়তে পছন্দ করে। তো বই পড়ছি, সেই বইয়ের মধ্যে বইয়ের ক্যারেক্টারও বই পড়ছে, বা এই যেটা জার্নি, এই যে একটা বইকে নিয়ে জার্নি বইয়ের মধ্যেই, সেটা খুব বিউটিফুল লেগেছে। এবং এই কারণে মনে হয়েছে যে এই 3টা বই আপনারা পড়তে পারেন, আপনাদের সময় অবশ্যই খুব ভালো কাটবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, হয় না যে বই পড়তে অনেক সময় এক্সট্রা প্রেশার দিতে হয়, বইগুলো পড়তে আপনাকে এক্সট্রা প্রেশার দিতে হবে না, বই আপনাকে একটা সময় চালিয়ে নিয়ে যাবে শেষ পর্যন্ত, যেটাই হচ্ছে বিউটি অফ বুকস। সো এই ছিল আজকে রিভিউ। জানাবেন যে বই নিয়ে ওই রিভিউটা আপনাদের কেমন লেগেছে, বা এরকম রিভিউ সামনে আরো করবো কি করবো না, বা শুধুমাত্র সিনেমা নিয়ে থাকবো কি থাকবো না, বা
এই রিভিউই করবো কি করবো না, সবকিছু নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন বছর শেষ হওয়ার আগে। এবং সামনে আরো কিছু ভিডিও আছে পাইপলাইনে, সিনেমা নিয়ে থাকবে, বই নিয়েও থাকতে পারে। সো আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাইনিং অফ।